ফ্রিডম পার্টি কিন্তু কখনোই ক্ষমতার রাজনীতি করেনি। আপনি কর্নেল ফারুক এবং রশিদ শেখ মুজিবকে হত্যা করার পর যদি বলতো যে আমরা দেশের দখল নিলাম, এখন থেকে আমরা চালাবো, ওই সময় কারো হিম্মত ছিল না তাদেরকে বলার যে না তোমরা করো না। তারা তো ক্ষমতার জন্য শেখ মুজিবকে হত্যা করে নাই, মুক্তির জন্য, দেশের মানুষের মুক্তির জন্য সেদিন বিপ্লব ঘটিয়েছিল, শেখ মুজিবকে হত্যা করেছিল এবং আমাদের মুক্তি দিয়েছিল, নাজাদ দিয়েছিল। তাতে ফ্রিডম পার্টি এবং জাসদকে যদি আপনি এক কাতারে মানান, এক কাতারে নিয়ে আসেন, তাহলে এটা দুঃখজনক। এটা এনসিপির ভুল চিন্তা চেতনা বলে আমি মনে করি। হঠাৎ ডাকসু নির্বাচন নিয়ে এত আলোচনা, কি ঘটতে যাচ্ছে? না, দীর্ঘদিন পর ডাকসু নির্বাচনটার একটা প্রস্তাবনা এসেছে এবং সামনে নির্বাচনটা হতে যাচ্ছে, এটা নিয়ে আলোচনা হবেই। আমি মনে করি এটা একটা আনন্দের বিষয় যে দীর্ঘদিন আমরা ডাকসু নির্বাচন পাইনি। ডাকসু নির্বাচন শব্দটা শুনলেই আমার সর্বপ্রথম মনে পড়ে শেখ মুজিব ক্ষমতায় থাকাকালীন যে ডাকসু নির্বাচন হয়েছিল, সেইটার ব্যালট বক্স সরকারি দল আওয়ামী লীগ যুবলীগ ছিনতাই করেছিল। এটা হচ্ছে ডাকসু নির্বাচনের ইতিহাস। এবং পরবর্তীতে আমরা কখনোই কিন্তু নিয়মিত ডাকসু নির্বাচন দেখতে পাই নাই। যেই সরকার ক্ষমতায় ছিল সে তার সুবিধা মতো সময় নির্বাচন দিত অথবা দিত না। সো এটাকে আমার মনে হয় নিয়মিত পর্যায়ে নিয়ে আসতে হয়, কারণ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস, এই অঞ্চলের রাজনৈতিক ইতিহাস যদি আপনি দেখেন, তাহলে ছাত্র জনতার একটা বিশাল ভূমিকা আছে। সেটা 52 বলেন, 69 বলেন, 71 বলেন, 90 বলেন, কিংবা হালের 24 বলেন। তো এই কারণে ডাকসু একটা খুব ইম্পর্ট্যান্ট প্ল্যাটফর্ম। এইটাকে নিয়মিত এই নির্বাচনটা আয়োজন করা উচিত। সামনে নির্বাচন হতে যাচ্ছে, আমি সকল প্রার্থীকে শুভেচ্ছা এবং শুভকামনা জানাই। আমি বিশ্বাস করি এবং আশা করি নির্বাচনটা শান্তিপূর্ণ হবে। যেটা একটু আগে বলছিলাম যে আমরা সবাই ভাই, ভাইদের মধ্যে একটা নির্বাচন হচ্ছে, সেখানে ছাত্রদল থাকবে, ছাত্র শিবির থাকবে, বাকিরাও থাকবে, সবার জন্য শুভেচ্ছা। আমরা মারামারি হানাহানিকে দূরে রেখে একটা সুন্দর ডাকসু নির্বাচন দেখতে চাই। এনসিপিকে নিয়ে আপনি কি বলবেন? এনসিপির সাধারণ সভায় তারা জানিয়েছে ফ্রিডম পার্টির মতো অথবা জাসদের মতো হটকারী তারা হবেন না। ফ্রিডম পার্টিকে হটকারী বলাটা তো আসলে অপমানজনক। ফ্রিডম পার্টি স্রষ্টা কারা আপনার বুঝতে হবে। কর্নেল ফারুক, কর্নেল রশিদদের হাতে সৃষ্টি ফ্রিডম পার্টি। আজকে এনসিপি যে বাংলাদেশের রাজনীতি করার অধিকার পাচ্ছে, এইটার পিছনে কর্নেল ফারুক এবং কর্নেল রশিদের অবদান আছে। তারা, এই বিপ্লবীরা যদি 15ই আগস্ট 1975 শেখ মুজিবের দুঃশাসন এবং অপশাসন থেকে বাংলাদেশকে মুক্তি না দিত, নাজাত না দিত, তাহলে তো বাকশালী থাকতো, আপনি তো রাজনীতিই করতে পারতেন না। 4টা সরকারি সংবাদপত্র বাদে সব নিষিদ্ধ করা হয়েছিল। অর্থাৎ আপনি আজকে এখানে বসে ইন্টারভিউ নিতে পারতেন না, আমি জাকপার রাজনীতিবিদ হিসাবে ইন্টারভিউ দিতে পারতাম না, এনসিপির রাজনীতি করার কোনো অধিকারই থাকতো না। সেখান থেকে এনসিপি যদি ফ্রিডম পার্টি নিয়ে বদনাম করে, তাহলে এটা জাতিগতভাবে আমাদের জন্য বেদনাদায়ক। কারণ ফ্রিডম পার্টির স্রষ্টারা জাতীয় বীর বলে আমি মনে করি। এবং জাসদও ওনারা উল্লেখ করেছে। জাসদ একটা দীর্ঘ সময় কিন্তু বাংলাদেশের রাজনীতিতে ফ্যাসিস্ট মুজিব বিরোধী আন্দোলনে ছিল। পরবর্তীতে তাদের বিভিন্ন রকমের তাদের নীতিগত যে সিদ্ধান্ত, সেখান থেকে তারা সরে এসেছিল। জাসদ আর ফ্রিডম পার্টিকে এক কাতারে ফেললে আমি এটা মেনে নিতে রাজি হব না। জাসদ যেই নীতিতে আগাচ্ছিল, তাদের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল, মুক্তির আন্দোলন ছিল, সেখান থেকে তারা একসময় সরে সুবিধাবাদী রাজনীতিতে পা ফেলেছিল। কিন্তু ফ্রিডম পার্টি কিন্তু কখনোই ক্ষমতার রাজনীতি করেনি। আপনি কর্নেল ফারুক এবং রশিদ শেখ মুজিবকে হত্যা করার পর যদি বলতো যে আমরা দেশের দখল নিলাম, এখন থেকে আমরা চালাবো, ওই সময় কারো হিম্মত ছিল না তাদেরকে বলার যে না তোমরা করো না। তারা তো ক্ষমতার জন্য শেখ মুজিবকে হত্যা করে নাই, মুক্তির জন্য, দেশের মানুষের মুক্তির জন্য সেদিন বিপ্লব ঘটিয়েছিল, শেখ মুজিবকে হত্যা করেছিল এবং আমাদের মুক্তি দিয়েছিল, নাজাদ দিয়েছিল। তাতে ফ্রিডম পার্টি এবং জাসদকে যদি আপনি এক কাতারে মানান, এক কাতারে নিয়ে আসেন, তাহলে এটা দুঃখজনক। এটা এনসিপির ভুল চিন্তা চেতনা বলে আমি মনে করি। রাজনীতি পাড়ায় বেশ আলোচিত নীলা মার্কেট এবং ওয়েস্টিন এবং হাঁসের মাংস, আপনার প্রতিক্রিয়া কি? না, এটা আসলে প্রতিক্রিয়া দেওয়ার মতো কোনো বিষয়ই না। এখন একটা মানুষের হাঁসের মাংস পছন্দ হতেই পারে, ব্যক্তিগতভাবে যেমন আমি গরুর মাংস খুব পছন্দ করি। এখন এইটা নিয়ে কেন আলোচনা সমালোচনা করতে হবে আমি আসলে জানি না। এগুলো আসলে রাজনৈতিক বিষয় না। আমি মনে করি মিডিয়া এগুলাকে বড় করার চেষ্টা করছে। একটা মানুষ ওয়েস্টিনে খাবে না নীলা মার্কেটে খাবে
না অন্য মার্কেটে যেয়ে খাবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এখন সে ভোর 5টার সময় খাবে না সন্ধ্যা 7টায় খাবে, সেটাও তার ব্যক্তিগত ব্যাপার। আমার মনে হয় না এই সব বিষয়গুলোকে লাইমলাইটে এনে আমরা মূল বিষয় থেকে দৃষ্টি সরিয়ে ফেলাটা মনে হয় না ঠিক হচ্ছে। আমাদের এই মুহূর্তে ফোকাস থাকা উচিত যেটা, সেটা হচ্ছে সর্বপ্রথম বিচার, তারপরে মৌলিক সংস্কার, তারপরে হচ্ছে জাতীয় নির্বাচন, এবং ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনকে রুখে দেওয়ার জন্য যে সকল ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রগুলোকে রুখে দিতে হবে। এর মধ্যে হাঁসের মাংস, কক্সবাজারে মিটিং, এই সব বিষয়কে আমরা কেন এত বেশি গুরুত্ব দিচ্ছি আমি জানি না। আমার এই বিষয়ে কোনো মন্তব্য নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত। আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলব সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। আগামী জানুয়ারি মাসের 1ম তারিখে আপনারা 6 বছর পূর্ণ করতে যাচ্ছেন। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব চেঞ্জ টিভি অতীতে যে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, আগামীতেও আপনারা সেই বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। আমি আমার এলডিপির পক্ষ থেকে, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি দিন দিন আপনারা উন্নতির শিখরে এগিয়ে যাবেন। ধন্যবাদ। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। প্রতিটি সরকারের আমলে 10 বছর আমি কোনো ব্যবসা করতে পারিনি। আমার ব্যবসা বন্ধ করার জন্য যত রকম দরকার সব কাজই করেছে, শুধু একটাই বাকি রেখেছে, আমি গুছিয়ে নিয়ে যাইনি। নয়া দিগন্তর মাধ্যমে যাদেরকে আমরা চেষ্টা করেছি সার্ভিস দেওয়ার জন্য, এরা আমাদের অনেকেই খোঁজখবর রেখেছে। ব্যস্ততার জন্য হয়তো দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু আমি একজনকেই পেয়েছি।
তিনি হলেন চেঞ্জ টিভির আমিরুল মমিন মানিক। উনি এক সময় দিগন্ততে ছিল, সেই হিসাবে আমাদের জানাশোনা ছিল। ওনার একটা ইন্টারভিউতে আমার খুব পছন্দ হয়েছে, সেজন্য আমি ওনাকে 10:30টার সময় ফোন করেছি। উনি উত্তরে বললেন, গলাটা খুব পরিচিত। প্রথমে হয়তো নামটা বুঝে সারেননি, আমার নামটা খেয়াল করতে, আমি সাথে সাথে নাম বলেছি এবং বলল যে 3 দিনের মধ্যে আপনার সাথে আমি দেখা করব। ওনার কমিটমেন্ট অনুযায়ী সেইভাবে এসছে এবং উনি বলছে আপনার যত দুঃখের কথা সব বলেন, আমি প্রচার করব। আমি সত্যি সত্যি ওনার কাছে খুবই কৃতজ্ঞ। আমার মনে যেসব ক্ষোভ আছে, যেসব দানা বেঁধে আছে, আমি কিছুটা হালকা হয়েছি ওনার সাহায্যে। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং ভবিষ্যতে যেন আমার মতো এখন নাম না জানা লোককে চেঞ্জ টিভির সামনে এনে তাকে যেন উদ্বুদ্ধ করে।